হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো তোমাদের আগের দিন আমি কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম, যেখান থেকে ব্রড কোয়েশ্চেন এবং 5 নম্বরের কোয়েশ্চেনগুলো বাকি ছিল। তো তোমাদেরকে আমি সেই পিডিএফগুলো আমি দিয়ে দেবো, এবং এই ভিডিওতে আমি সেই কোয়েশ্চেনের গুলোকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করেছি। সো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। তো তোমাদের যে ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল, ব্রড কোয়েশ্চেন যেটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ডিসকাস দ্য রোল অফ স্কুল অ্যান্ড টিচার ফর সলভিং দ্য প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স। রাইট, মানে কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা আলোচনা করো। প্রশ্নটার মানে হচ্ছে এটাই। এখন আমরা জানি যে অ্যাডোলেসেন্ট স্টেজে অনেক রকমের প্রবলেম থাকে, যেগুলো বিহেভিয়ারাল প্রবলেম বলা হয়। তো সেইগুলো যদি সলিউশনের কথা আমরা যদি বলি, সেক্ষেত্রে টিচার এবং স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সলিউশন রয়েছে, আর তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করে তারা হলো স্কুল বা স্কুলের যে এনভায়রনমেন্ট এবং শিক্ষক। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তারা এই সলিউশনটা প্রোভাইড করবে। অনেক রাস্তা আছে বা অনেক উপায় রয়েছে এটা সলভ করার। তার মধ্যে কিছু আমি এখানে ডিসকাস করছি। ফার্স্ট যে পয়েন্টটা দেখো আছে, টিচার শুড আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেমস অ্যান্ড হেল্প টু সলভ দেম। রাইট, অর্থাৎ অ্যাজ এ টিচার, একজন টিচার হিসাবে তোমাকে বুঝতে হবে তাদের সমস্যাগুলো কি। অ্যাডোলেসেন্ট স্টেজে যে সমস্যাগুলো, সেগুলো যদি শিক্ষকরা না বোঝে তাহলে সেগুলো সলভ করা সম্ভব নয়। এবং প্রবলেমসগুলো কীভাবে বুঝতে পারবে? ক্লাসে যখন ইন্টারাকশন হবে তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে তাদের মধ্যে কী কী প্রবলেমস রয়েছে, সেগুলোর জন্য প্রপার সলিউশন তোমার সেটারও ব্যবস্থা করতে হবে। সেটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে হতে পারে বা অন্য কোনো রকমভাবে সেগুলো হতে পারে। এরপর দেখো বলছে, টিচার শুড বি অ্যান আইডিয়াল পারসন ফর দেম। অ্যাডোলেসেন্ট স্টেজে কি হয়, স্টুডেন্টসদের মধ্যে একটু ইমিটেশন করার টেন্ডেন্সি থাকে। অর্থাৎ তারা যেহেতু অনেকটাই সময় বিদ্যালয়ে স্পেন্ড করে, ক্লাসরুমে স্পেন্ড করে, তো তারা কি টিচারকে দেখে এবং টিচারকে দেখে তাদেরকে ইমিটেট করার চেষ্টা করে। তাদের ব্যবহারটা কেমন, তারা কিভাবে কথা বলছে, সেগুলো তারা ইমিটেট করে। তো এখন এই স্টেজে যদি তুমি অ্যাজ এ টিচার তাদের কাছে একজন আইডিয়াল পার্সনের মতো নিজেকে প্রেজেন্ট করতে পারো, তাহলে তারা সেটাকে ইমিটেট করে নিজেদের মধ্যে একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সর্বাঙ্গীন বিকাশে তারা সাহায্য করতে পারবে। 3 নম্বরটা কি বলছে, ক্রিয়েটিং প্রপার এনভায়রনমেন্ট ফর দেম। অর্থাৎ কি বলছে যে একটা প্রপার এনভায়রনমেন্ট, অর্থাৎ উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে তাদের জন্য। অ্যাজ এ টিচার, মানে বিদ্যালয়ের বা সেখানকার যে শিক্ষক শিক্ষিকাদের প্রাথমিক কাজই হলো উপযুক্ত অথবা উৎকর্ষ, শান্ত ও উন্নত পরিবেশ প্রদান করা। এতে কি হবে, শিক্ষার্থীরা তাদের আগ্রহ প্রকাশ করতে পারবে এবং জীবনকে আনন্দপূর্ণ করে তুলতে পারবে। 4 নম্বর বলছে, অর্গানাইজ অ্যাক্টিভিটিস ফর দেয়ার অলরাউন্ড ডেভেলপমেন্ট। অর্থাৎ তাদের সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশের জন্য কিছু অ্যাক্টিভিটিসের আয়োজন করতে হবে। সো এখানে আমি 4টে রিজন দিয়েছি। আমি এর সাথে আরো কিছু পিডিএফও দেবো, যেটা গ্রুপে আছে, এবং যদি আরো এটা সম্বন্ধে জানতে হয় তাহলে আমি রিকোয়েস্ট করবো যে পিডিএফটা গিয়ে একবার পড়তে। এরপরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ ইনফ্যান্সি। অর্থাৎ শৈশবের বিভিন্ন বিকাশজনিত বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলছে। তো শৈশবকাল বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে জন্ম থেকে 5 বছর, এই পিরিয়ডটাকে শৈশবকাল বলা হয়। এবং এই সময় অনেক ধরনের চেঞ্জেস দেখা যায়। যেমন যদি ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা বলি, অর্থাৎ শারীরিক বা দৈহিক বিকাশ যেটা, সেখানে ওজনের পরিবর্তন দেখা যায়। এই সময় জন্মের মুহূর্তে শিশুর ওজন সাধারণত 3 কেজি হয় এবং ওজন 5 মাসের মধ্যে বেড়ে সেটা দ্বিগুণ হয়ে যায়। এবং যদি 1 বছরের কথা ধরা হয় তাহলে সেখানে 3 গুণ বা
অ্যাভারেজ এজ 9 কেজি পর্যন্তও হতে পারে। চেঞ্জেস ইন হাইট, যদি উচ্চতা পরিবর্তন হয় তাই উচ্চতাগত পরিবর্তন যেটা দেখা যায় সেটা হলো কি শিশুর জন্মের সময় যে উচ্চতাটা থাকে তা প্রথম বছরে 50% বেশি হয় এবং 2 বছরে সেটা বেড়ে গিয়ে 75% হয়ে যায়। এরপর যেটা হচ্ছে চেঞ্জেস ইন মাসল, অর্থাৎ মাংসপেশি বৃদ্ধি। এটা দু রকম হয়, একটা সেফালোকর্ডাল টেন্ডেন্সি আর একটা হয় প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি। তো সেফালোকর্ডাল টেন্ডেন্সি অর্থাৎ 1 নম্বর যেটা এখানে দেখতে পাচ্ছি সেটা কি? এই ধরনের বৃদ্ধিতে মাংসপেশির বৃদ্ধি মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত হয়। আর 2 নম্বর প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সিতে এই ধরনের বৃদ্ধিতে দেহের মধ্যবর্তী স্থান থেকে মাংসপেশির বিকাশ শরীরের শেষ পর্যায় পর্যন্ত হয়ে থাকে। এরপর যদি কগনিটিভ ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশের কথা যদি ধরা যায় তাহলে কি কি দেখা যায়? একটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। জন্মের সময় শিশুর কিছু ইন্দ্রিয় সক্রিয় থাকে এবং কিছু দৈহিক কার্যাবলী সম্পন্ন করতে তারা সক্ষম হয়। যেমন কি কি দেখা যায়, যেমন তারা কোনো কিছু আঁকড়ে ধরতে পারে বা কোনো কিছু চষে তারা, যেটা আঙুল বা অন্য কিছু হতে পারে যেটা হাতের সামনে তারা পায়। এবং কি হয়, এই ধরনের রিফ্লেক্স অ্যাকশনগুলোই তাদের কগনিটিভ ডেভেলপমেন্টের একটা বিশাল বড় অংশ। এরপর সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ যেটা, সেখানে ডেভেলপমেন্ট অফ ট্রাস্ট, অর্থাৎ এই সময় শিশুদের মধ্যে এক ধরনের বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব তৈরি হয়। শিশু উপযুক্ত যত্ন, পরিচর্যা, ভালোবাসা যাদের থেকে পায় তাদের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়। এরপর যদি ইমোশনাল ডেভেলপমেন্টের কথা বলি তো কি হয়, মানুষের যখন জন্ম হয় বা জন্মের সময় বেসিক্যালি 3 ধরনের প্রকোপ দেখা যায়, সেটা রাগ, ভয়, ভালোবাসা। এরপর যখন ধীরে ধীরে তার বয়স বাড়তে থাকে বা যখন সে এই ইনফ্যান্সি স্টেজে যখন থাকে তার মধ্যে আরো কিছু প্রক্ষোভের জন্ম হয়, সেটা হিংসা, ঘৃণা, আনন্দ, খুশি। এটা জেনারেলি এই ইনফ্যান্সি স্টেজের শেষ পর্যায়ে গিয়ে এই জিনিসগুলো তাদের মধ্যে দেখা যায়। এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিডস অ্যান্ড প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স। তো নিডস অ্যান্ড প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স, আমরা জানি যে অ্যাডোলেসেন্স স্টেজে অনেক ধরনের চাহিদা দেখা যায় এবং তার জন্য কিছু সমস্যা তাদেরকে ফেস করতে হয়। তো সেগুলো কি কি? দেখো, যেটা প্রথম যে নিডসটা যেটা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল নিড। তো ফিজিক্যাল নিডস এর মধ্যে অনেক ধরনের নিড দেখা যায়। আমি এখানে জাস্ট একটা পয়েন্ট তুলে ধরেছি, নাহলে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যেত, সেই কারণেই। ফার্স্ট নিড যেটা আছে সেটা হচ্ছে নিড ফর ফুড, অর্থাৎ খাদ্যের চাহিদা। দেখো, খাদ্যের চাহিদা প্রাণী মাত্রই থাকে, কিন্তু এই স্টেজে বা এই কৈশোরকালে দৈহিক বিকাশ পূর্ণতা লাভ করে এবং বিশেষ করে অভ্যন্তরীণ যে অঙ্গগুলোর ক্রিয়া এই সময় প্রচন্ড হারে বেড়ে যায়। তার ফলে খাদ্যের চাহিদাটা এই সময় প্রবল হয়, অর্থাৎ তারা সবসময় খুব খেতে চায়, সবসময় খাওয়ার ইচ্ছা, একটা প্রবণতা থাকে তাদের মধ্যে। এরপর যদি সাইকোলজিক্যাল নিড একটা দেখা যায় সেটা হচ্ছে নিড ফর সেলফ রিভিলেশন, অর্থাৎ আত্মপ্রকাশের চাহিদা। এই সময় শিক্ষার্থীরা, এই কৈশোরকালের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তারা নিজেকে প্রকাশ করার চেষ্টা করে থাকে। তাদের মধ্যে লেখাপড়া, নাচ গান, ছবি আঁকা, বিভিন্ন সৃজনাত্মক কাজের প্রবণতা লক্ষ্য করা যায় এবং এই সময় এদের প্রধান উদ্দেশ্যই হলো সমাজের সকলের সামনে বা নিজের দলের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করা। সোশ্যাল নিড যদি আমরা দেখি তাহলে তো সোশ্যাল নিডস এর মধ্যে যেটা হচ্ছে নিড ফর সোশ্যাল অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ সামাজিক স্বীকৃতির চাহিদা। এই সময়কালে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক স্বীকৃতির একটা চাহিদা দেখা যায়। তারা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তার মাধ্যমেই তারা এই চাহিদার পরিতৃপ্তি ঘটিয়ে থাকে। এখন চাহিদা তো গেল, নিডস অফ অ্যাডোলেসেন্স। তো প্রবলেমসও কিছু থাকে এই স্টেজে। সো প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স বলতে দেখো, ফার্স্ট যে প্রবলেমটা এখানে আছে, প্রবলেম রিগার্ডিং দেয়ার নিড ফর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতার চাহিদার দরুন যে সমস্যা, কি ধরনের সমস্যা হয়। দেখো, স্বাধীনতার চাহিদার কারণে এই সময় শিক্ষার্থীরা স্বাধীনভাবে কাজ করতে চায়
কিন্তু অভিভাবকদের বাধায় তাদের এই চাহিদা অপূর্ণ থেকে যায় এবং তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ জাগ্রত হয়। সেকেন্ড পয়েন্টটা, প্রবলেম রিগার্ডিং দেয়ার নিড ফর সেলফ রিভিলেশন। আচ্ছা, এখানে রিগার্ডিং স্পেলিংটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। ফার্স্ট স্পেলিংটা ঠিক আছে, সেকেন্ড স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। However, প্রবলেম রিগার্ডিং দেয়ার নিড ফর সেলফ রিভিলেশন অর্থাৎ আত্মপ্রকাশের চাহিদার দরুন সমস্যা। দেখো, গৃহ পরিবেশ যথাযথ না হওয়ার কারণে অনেক সময় আত্মপ্রকাশের চাহিদা পরিতৃপ্ত হয় না এবং যেহেতু স্বাধীনতার একটা অভাব থেকেই যায় এবং অনেক সময় তারা বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণও করতে পারে না, ফলে তারা আড়ালে বা লুকিয়ে লুকিয়ে অনেক সময় অবাঞ্ছনীয় কিছু কাজ করে ফেলে। তো এটা হলো নিডস অ্যান্ড প্রবলেমস অফ অ্যাডোলেসেন্স। এরপর যে কোয়েশ্চেনটা রয়েছে, ডেভেলপমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডাল্টহুড, ডেভেলপমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডাল্টহুড অর্থাৎ প্রাপ্তবয়স্কের বিকাশজনিত বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। তো প্রাপ্তবয়স্ক বলতে কোনটা? এই স্তরের বয়স সীমা 18 থেকে 60 বছর পর্যন্ত হতে পারে এবং 18 থেকে 40 বছরকে আদি প্রাপ্তবয়স্ক এবং 40 থেকে 60 বছর বয়সকে মধ্যপ্রাপ্তবয়স্ক এবং 60 বছরের পরবর্তী সময়কে প্রবীণ প্রাপ্তবয়স্ক বা যেটাকে লেট অ্যাডাল্টহুডও বলা হয়। কি কি ধরনের পরিবর্তন দেখা যায়? যদি ফিজিক্যাল চেঞ্জের কথা অর্থাৎ দৈহিক পরিবর্তনের কথা যদি বলি, ওয়েট ইজ ইনক্রিজড, ওজন কিছুটা বৃদ্ধি পায়, হাইট ইজ ইনক্রিজড, উচ্চতা এই সময় সামান্য কিছুটা বৃদ্ধি পায় এই স্তরের মধ্যে। যদিও কৈশোর পর্যাতেই উচ্চতা বৃদ্ধি প্রায় বন্ধ হয়ে যায়, বাট স্টিল অ্যাডাল্টহুডে এসেও কিছুটা হাইট বৃদ্ধি পায়। তারপরে যেটা রয়েছে চেঞ্জেস ইন ফিজিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ এই সময় কি হয়, দৈহিক গঠন যেটা কাঠামো সম্পূর্ণ হয় এবং যে হাড়ের গঠন এবং দেহের যে অভ্যন্তরীণ অঙ্গের যে গঠনগুলো হয় সেটা যথাযথ হয়, অর্থাৎ একটা ডেভেলপমেন্টটা এখানে কমপ্লিট হয়ে যায়। এরপর মেন্টাল ডেভেলপমেন্ট কি আছে? মেন্টাল স্টেবিলিটি, অর্থাৎ এই স্তরে ব্যক্তির মানসিক স্থিতিশীলতা তৈরি হয়, অর্থাৎ তারা মেন্টালি খুব স্টেবল হয়ে যায়। এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যদি দেখা যায় কি আছে, স্টার্ট থিঙ্কিং ফর নেক্সট জেনারেশন। যদি মিডিল অ্যাডাল্টহুডের কথা বলি, মিডিল অ্যাডাল্টহুড বা মধ্যপ্রাপ্তবয়স্ক স্তরে ব্যক্তি নিজের কথা না ভেবে তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে চিন্তা করে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপগুলো গ্রহণ করে। সেলফ ইভ্যালুয়েশন, সেলফ ইভ্যালুয়েশন মানে নিজেকে মূল্যায়ন করা। প্রাপ্তবয়স্ক স্তরে কি হয়, ব্যক্তি তার জীবনের এমন একটা স্তরে পৌঁছে যায় যখন সে তার নিজের কর্মকে মূল্যায়ন করে, সে কতটা সফল হলো বা ব্যর্থ হলো তার উপর নির্ভর করে তার পরবর্তী জীবনের স্বাচ্ছন্দ্য ও সামাজিক বিকাশটা টিকে থাকে। সেই কারণে সেলফ ইভ্যালুয়েশন অ্যান্ড স্টার্ট থিঙ্কিং ফর নেক্সট জেনারেশন এই দুটোই সোশ্যাল ডেভেলপমেন্টের মেইন দুটো পয়েন্ট যেটা অ্যাডাল্টহুড স্টেজে দেখা যায়। এরপর আশা করি কোনো কোয়েশ্চেন নেই। সো তোমাদের আমি পিডিএফ আমি দিয়ে দিয়েছি গ্রুপে, হোয়াটসঅ্যাপে, বা হয়তো ভিডিওটা দেখতে দেখতে হয়তো গ্রুপে আমি আপলোড করেও দেবো। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আরও ডিটেলসে সেখানে তোমরা পেয়ে যাবে, তাই রিকোয়েস্ট করবো পিডিএফগুলো পড়তে। আশা করি আজকের এক্সপ্লেনেশনটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।